আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ভূতেরআড্ডা.com-এ। আজ আবার আমরা হাজির হয়েছি এই ভূতের আড্ডায়। আমি আরজে মইনুল এবং আপনারা আমার সাথে আছেন ভূতেরআড্ডা.com-এ। আমরা চলে এসেছি 4 নম্বর এপিসোডে। আমাদের প্রথম স্টোরিটা ইমেল, আর সেই স্টোরিতে যাওয়ার আগে বলে রাখি, এখানে স্টোরি পাঠাতে পারেন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার শোনা বা কালেক্ট করা সব ধরনের ভৌতিক স্টোরি। আর এখানে স্টোরি পাঠানোর প্রসেস হলো আমার ফেসবুক পেজ ভূতেরআড্ডা.com নামে, যে www.facebook.com/bhuterada.com, কিংবা আমার পার্সোনাল পেজ মইনুল ইসলাম নামে যেটা আছে সেটা হলো www.facebook.com/মইনুল ইসলাম। এখানে এসে আপনাদের শুধু আমাকে ইনবক্স করবেন। আর আরও একটি স্টোরি পাঠানোর মাধ্যম হলো ইমেলের মাধ্যমে, আর এই ইমেল অ্যাড্রেসটি হলো moinul013347935880@gmail.com। এই অ্যাড্রেসে আপনাদের স্টোরি পাঠাতে পারেন। আপনারা যত স্টোরি পাঠাবেন আমরা ততই ভালো স্টোরি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। আর আপনাদের কাছে আরেকটি হেল্প, সেটি হলো আমার এই চ্যানেলটি একটু সবার কাছে শেয়ার করে দিবেন, কেননা এই চ্যানেলটি কিছুদিন হয়েছে তৈরি করা। অনেকে হয়তো জানে না এই চ্যানেলের কথা, অনেকেই জানে না। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই একটু শেয়ার করে দেন, অন্তত আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখুন, তাহলে আমরা নিত্য নতুন স্টোরি পাবো। আর যদি কেউ না জানে এই চ্যানেলের কথা, তাহলে আমি স্টোরি পাবো না আর এপিসোডও করতে পারবো না। আর বরাবরের মতোই এখনো বলছি, এমন কাউকে শেয়ার করবেন না যে আমার চ্যানেল দ্বারা বিরক্ত হয়। অনেক কথা বলে ফেললাম, এইবার চলে যাব সরাসরি প্রথম স্টোরিতে। আসসালামু আলাইকুম প্রিয় মইনুল ভাই, আশা করি ভালো আছেন। আমিও এর আগের সপ্তাহে একটি স্টোরি দিয়েছিলাম, তাই এই সপ্তাহে আরও একটি স্টোরি পাঠালাম। এই স্টোরি আমি এক ফ্রেন্ড থেকে শুনেছিলাম, আর সেটি এখন বলবো। তার মতো করেই বলি। সময়টা ছিল 2014 সালের আগস্ট মাসে। আমার সেই ফ্রেন্ডের ছোট ভাইয়ের সাথে ঘটা। স্বাভাবিকভাবেই তারা গ্রামে থাকতো, আর তারা যেখানে থাকতো সেইখানের বাম পাশে সেই ঘরের বাম পাশে একটি বড় ঘন কবর ছিল। যথারীতি সেই ফ্রেন্ডের মার রাত 12টায় ঘুম ভেঙে যেত এবং বাথরুমে যাওয়া লাগতো। আর সে সবসময় তার স্বামীকে নিয়ে বের হতো, যেহেতু কবরস্থান ছিল আর সেই দিকটা অতিরিক্ত অন্ধকার আর ঝোপঝাড় থাকায় কেউ যেতে পারতো না রাতে সেইখান থেকে। আর তাদের বাথরুম সেই কবরস্থানের পাশ দিয়ে যেতে হতো, তাই তার স্বামীকে নিয়ে বের হতো। এইরকম রোজ চলতো। কিন্তু একদিন সেই বন্ধুর বাবা কাজের জন্য তাড়াতাড়ি বাসায় ফিরতে পারবে না, তাই তার স্ত্রীকে আগে থেকেই বলে রাখে, আর রাতে বের হলে মাকে নিয়ে বের হতে বলে। তারপর সারাদিন কাজ করতে করতে রাত হয়ে যায়, অনেক ক্লান্ত অবস্থায় ঘুমায় যায়।
এরপর তাকে ঘরে নেওয়া হয়। তারপর থেকেই বিভিন্নভাবে চেষ্টা করা হয় জ্ঞান ফেরানোর জন্য, কিন্তু 1 সপ্তাহ হয়ে যায়, তারপরও তার জ্ঞান ফেরে না। তারপর বন্ধুর ফ্যামিলির লোকজন পাশের গ্রামের একজন বড় কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজকে সব খুলে বলে। এরপর কবিরাজ বলে তাকে সুস্থ করতে হলে আসছে অমাবস্যার নতুন কবরের মাটি প্রয়োজন, এবং সেটাও রাত 12টার যে আনতে হবে। আর যে যাবে তাকে পিছন থেকে ডাকবে, বারবার ভয় দেখাবে, এমনকি কবরের মাটি নিয়ে আসতেও বাধা দিবে। যে আনবে তাকে ভয় পাওয়া যাবে না, আর আমি একটি কবচ দিচ্ছি, এটা সুরক্ষা করবে তাকে। পরে বন্ধুর বাবা যাবে বলে ঠিক করে। সেই অনুযায়ী অমাবস্যার রাতে বের হয় মাটির উদ্দেশ্যে। তারা খবর নিয়েছিল পাশের গ্রামে একটি নতুন কবর দেওয়া হয়েছে, আর সেই কবর থেকে বন্ধুর ঘর পৌঁছানো প্রায় 1 ঘন্টার পথ ছিল। যখন বাড়ি থেকে বের হয়, এরপর বন্ধুর বাবাকে পিছন থেকে অনেকে ডাকে, এমনকি তার স্ত্রীর ডাক আসে, কিন্তু তিনি কবিরাজের কথা ভেবে পিছনে চায় না। এমনকি পিছন থেকে অনেক ভয়ঙ্কর শব্দ আসে, মনে হয় বড় গাছ পড়লে যেরকম শব্দ হয় সেই রকম। এরকম হতে হতে এক পর্যায়ে সেই কবরে এসে পড়ে। এবার মাটি নেওয়ার পালা। আগেই চিহ্ন দেওয়া ছিল, তাই সমস্যা হয় না। যখন মাটি নিয়ে হাঁটা শুরু করে, তখন মনে হচ্ছে বন্ধুর বাবা যে তার পা কেউ অনেক জোরে বেঁধে রেখে ধরেছে। তিনি চেষ্টা করেন, কিন্তু কিছুতেই সামনে এগোতে পারছেন না। সে ভয়তে একদম ঠান্ডা হয়ে যায়, কিন্তু তাকে পৌঁছাতে হবে মাটি নিয়ে, এইটা তার মাথায় চলছিল। এক পর্যায়ে সে দৌড়াদৌড় পড়তে থাকে, তখন মনে হয় তার পা আলগা হয়ে এসেছে। এরপরে সেই কবর থেকে বের হয়ে হাঁটা শুরু করে। তাকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করে, যেরকম তার সামনে গাছ ভেঙে পড়ছে, পিছনে তার ছেলে, তার মা, মৃত বাবা, এমনকি বন্ধুর মাও পিছন থেকে শুধু ডাকছে। এমনকি হুমকি দেওয়া হচ্ছে যে তুই বাঁচবি না, মাটি রেখে পালা। কিন্তু বন্ধুর বাবা কোনোভাবেই পিছনে তাকায় না। হাঁটতে হাঁটতে একসময় বাড়ির উঠানে এসে সেন্সলেস হয়ে পড়ে যায়, কারণ তাকে এত ভয় দেখানো হয় যে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর বাড়ির উঠানে কবিরাজ তার কাজকর্ম করছিল, তাছাড়াও বাড়ির লোকজনও ছিল, সবাই এসে তাকে ধরে, তার জ্ঞান ফিরানো হয়। এরপর কবিরাজ সেই মাটির সঙ্গে গোলাপ জল, সিঁদুর আরো কিছু একসাথে মিশিয়ে এক পাত্রে রাখে কবিরাজ। এবার কবিরাজ বলে, যান তাকে নিয়ে আসুন আর এখানে শুইয়ে দেন। তারপর কবিরাজের কথা অনুযায়ী বন্ধুর মাকে আনা হয় আর সেই উঠানে শোয়ানো হয়। তারপর কবিরাজ সেই পাত্রে মেশানো গুঁড়া বন্ধুর মার চারদিকে গোলাকৃতি ভাবে ছড়িয়ে দেন। তখনই বন্ধুর মা উঠে যায় আর কবিরাজকে মারার জন্য উদ্যত হয়, কিন্তু সেই গুঁড়ার জন্য বের হতে পারছে না। এরপর কবিরাজ আরো কিছু গুঁড়া হাতে নিয়ে বন্ধুর মার দিকে মারা হয়, আর বন্ধুর মা অনেক চিৎকার শুরু করে আর কাঁদতে থাকে। কণ্ঠ ছিল পুরুষ কণ্ঠ। এরপর কবিরাজ বলে, তুই কে? তখন বন্ধুর মার উপর ভর করা জিন বলে, আমি ওই তেঁতুল গাছে থাকি, আমার নাম হামুস। কবিরাজ বলে, তুই ওকে কেন ধরেছিস? জিন বলে, আমি রোজ রাতে ওকে বের হতে দেখতাম, ভালো লাগতো, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না তার কাছে যাওয়ার। কিন্তু এক রাত সুযোগ পেয়ে যাই, সেদিন ওকে আমাদের দুনিয়ায় নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ওর স্বামীর জন্য বেঁচে যায়। কিন্তু আমি তাকে বিয়ে করব। আর এই তখন কবিরাজ বলে, তুই ওকে ছেড়ে যাবি, না হলে তোকে অনেক কষ্ট দিব। তারপর বিভিন্নভাবে কবিরাজ সেই জিনকে বোঝায়, তারপরও রাজি হয় না। এক পর্যায়ে কবিরাজ বলে, তুই কি চাস? এরপর জিন বলে, আমি তাকে নিয়ে যাব, তবে এক শর্ত আছে, তাকে আমি বিয়ে করব। আরেকটি শর্ত, আমি প্রতি অমাবস্যায় তাকে নিয়ে যাব আমাদের দুনিয়ায়, আর পরের দিন ফজরের আগে দিয়ে যাব। এখন কবিরাজ বলে, কি বলছিস এগুলো? সম্ভব না, ও বিবাহিত আর ওর একজন সন্তান আছে, আর ও এখন অন্তঃসত্ত্বা, কিভাবে বিয়ে করবি? এটা কোনোভাবেই সম্ভব না। তখন জিন বলে, এটাই করতে হবে, না হলে আমাকে ওর কাছ থেকে আলাদা করলেই আমি চলে আসবো আবার। এরপর কবিরাজ বলে, এরপর কবিরাজ আমাদের কাছে আসে এবং বলে, এটা আমার কাছে কোনোভাবেই সম্ভব না, আপনারা অন্য কাউকে দেখান।
তখন সবাই হতাশ হয়ে পড়ে, কি করবে। এই কথা অনেকেই জেনে যায়। বন্ধুর মা তখনও সেন্সলেস অবস্থায় ছিল, তাকে শুধু স্যালাইন দেওয়া হয়। একে তো তাদের পরিবার অসচ্ছল ছিল, একদিন বন্ধুর ছোট মামা এসে বলে, আমি একজন হুজুরকে জানি যে এই সমস্যা সমাধানের করতে পারবে। তখন হুজুরের সাথে যোগাযোগ করে। হুজুর বলে, আপনাদের বাসায় যাব আমি, কিন্তু আমার দক্ষিণা লাগবে আগে, আর তা হলো 3,000 টাকা। তখনকার সময় 3,000 অনেক ছিল। এরপর হুজুর একটি তাবিজ পড়ার জন্য দিয়ে যায় আর বলে, যখন তাবিজ পড়াবেন তখন দেখবেন তার শরীর অনেক গরম হওয়া শুরু করবে আর কালো হতে থাকবে। যখন দেখবেন তার শরীর গরম হওয়া শুরু করছে এবং কালো হচ্ছে, তখন আমাকে বলবেন। আর এগুলো কিছু না হলে তাহলে ঠিক হয়ে গেছে বুঝবেন। আর আমি 4টি তাবিজ দিচ্ছি, এগুলো ঘরের 4 কোণায় সীমানায় পুঁতে রাখবেন। আমি বাড়ি বন্ধক দিলাম। হুজুর চলে যায়। বন্ধুর মার হাতে তাবিজ দেওয়ার পর দেখা যায় তার শরীর অধিক মাত্রায় গরম হচ্ছে। তখন ফোন দিয়ে হুজুরকে জানানো হয়। হুজুর বলে, তাড়াতাড়ি তাবিজ খুলেন আর মাথার সামনে বসে ইউনুস দোয়া পড়েন জোরে জোরে, আর হাতের তারায় পায়ের তারায় সর্ষের তেল গরম করে মাসাজ করেন। এরপর আস্তে আস্তে স্বাভাবিক হয় বন্ধুর মা। পরের দিন হুজুর আসে। এরপর হুজুর বসে আর তার আসনে মাকে শোয়ানো হয় তার সামনে। হুজুর কিছু পরে, তারপর বন্ধুর মার হাতে কনিষ্ঠ আঙ্গুল নখে চেপে ধরে, আর তখনই বন্ধুর মা জেগে উঠে চিৎকার করে পুরুষালী কণ্ঠে। তখন হুজুরকে বলে, হুজুরের সাথে কথা বলে। বিভিন্নভাবে বোঝানো হয় জিনকে, কিন্তু আগের বারের মতো সেই 2টি শর্ত দেয়। এরপর হুজুর একটা তাবিজ দেয় আর ঝাড়ফুঁক দিয়ে চলে যায়, কিন্তু এরপরও সুস্থ হয় না বন্ধুর মা। তারপর ফোন করে বলে, এখনো সুস্থ হয় নাই তো। এরপর হুজুর বলে, আমার দ্বারা সম্ভব না, এটা অনেক শক্তিশালী জিন, তার সাথে আমি পারবো না। আমার জানের ভয় দেখায় সে, আমি পারবো না এগুলো। এরপর সবাই হতাশ হয়, অনেক হুজুর কবিরাজ দেখায়, সবাই আগে দক্ষিণা চায়। বন্ধুর বাবা যে ছিল সে বলে টাকা লাগলে আমি দিয়ে দেব, আমার স্ত্রীকে ভালো করে দেন। কিন্তু কেউ টাকা না পেলে কেউ চিকিৎসা করবে না। এরকম করতে করতে ডেলিভারির 2 মাস হয়ে আসছে। এই সময় চলে আসে। তখন সেই বন্ধুকে একটা মাদ্রাসায় পড়তো। সে তার মার এই অবস্থা দেখে সব সময় মন খারাপ করে থাকতো।
এরপর প্রতি অমাবস্যায় নিয়ে যায় বন্ধুর মাকে, আর পরের দিন রাতে ফজরের আগে দিয়ে যায়। এই ছিল আমার বন্ধুর মুখে শোনা সেই ঘটনা। আমি যখন শুনছিলাম আমার শরীর হিম দিয়ে উঠছিল। মইনুল ভাই, আমার কাছে আরো কিছু কালেক্ট করা স্টোরি আছে, সময় পেলে আমি আবার লিখে পাঠাবো। আগেরবার আমি নাম বলিনি, আমি সোহেল। আপনার স্টোরিগুলো বরাবরই ভালো। দোয়া করি এই ভূতের আড্ডা.com চ্যানেলটি দীর্ঘজীবী হোক। ভালো থাকবেন মইনুল ভাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনার পরের স্টোরির জন্য অপেক্ষায় রইলাম। শ্রোতা বিন্দুরা, আপনাদের কেমন লেগেছে সেই মতামত জানাতে ভুলবেন না। এবার আমরা পরের স্টোরিতে চলে যাব। এই স্টোরি আমাকে ফেসবুক পেজে থেকে শেয়ার করেছে, আমি পড়ে শোনাচ্ছি, দেখুন কেমন লাগে। আমি আবির। আমি যার ঘটনা বলছি সেটা আমার এক ফুফির সাথে ঘটা। আমার বাড়ি বরিশালের পিরোজপুরে। এই ঘটনা ছিল 2018 সালের ঘটনা। আমার ফুপির নাম ছিল তামান্না। তার সাথে নাকি অল টাইম জিন থাকতো। আমি এবার মূল গল্পে চলে যাই। একদিনের কথা, আমার সেই ফুপি ঘুমাচ্ছিল, আর সেই সময় ফুপি তার মার সাথে ঘুমাতো। সেই রাতে ফুপির মার হঠাৎ ঘুম ভেঙে যায়। তখন তিনি দেখেন তার মেয়ে খাটের এক কোণায় মাথায় চুল সামনে এনে আরবির মতো করে কিছু পড়ছে। তখন ফুপির মা বলে, ওখানে কি করছিস, ঘুমাবি না? তখন ফুপি তার মার দিকে তাকায়। তারপর তার মা দেখে ফুপির চোখ অনেক লাল ছিল আর বলছিল, ওর কাছ থেকে তোরা সবাই দূরে থাকবি। সেটাও ছিল পুরুষালী কণ্ঠে। একসময় ফুপির মা চিৎকার দেয়, তখন সবাই ছুটে এসে বলে, কি হয়েছে? এরপর সবাই সেই ফুপির রূপ দেখে। তারপর সবার বুঝতে বাকি রইল না যে এটা অন্য এক শক্তির কাজ। এই সময় ফুপিকে সবাই আষ্টে পৃষ্ঠে ধরে রাখে, তারপরও তার সাথে পেরে ওঠে না। এরপর 10 জন মিলে ধরে, তারপরও তাদের ফুপির শক্তিতে পারছে না। এরপর এলাকার মাদ্রাসার বড় হুজুরকে ডাকে। তারপর হুজুর আসলে আসনে বসেন। এরপর জিনকে হাজির করানো হয়। তারপর জিনকে বলে, আপনি কে? এরপর জিন স্বাভাবিকভাবেই কথা বলে। এক পর্যায়ে হুজুর জিনকে বলে, ফুপিকে ছেড়ে দিতে হবে। জিন বলে, আমি ওকে নিয়ে যাব আমাদের জায়গায়। তারপর হুজুর ফুপিকে ঝাড়ফুঁক দিয়ে চলে যায়, আর যাওয়ার সময় বলে, এটা আমি পারবো না, অন্য কাউকে দেখান। এরপর অনেকের সাথে যোগাযোগ করা হয়, কিন্তু কেউ ঠিক করতে পারে না ফুপিকে। এরপর তার কিছুদিন পর ফুপির মামা এসে বলে যে একজন আছে যাকে দেখানো যেতে পারে। তারপর আমরা যাই সারসিনা মাদ্রাসায়। যারা বরিশালে থাকেন কিংবা অনেকেই চিনতে পারেন এই সারসিনা মাদ্রাসা। সেই সারসিনা মাদ্রাসার যে পীর সাহেব আছে তার কাছে যে খুলে বলা হয়। বর্তমান সেই পীর সাহেব আর আমাদের মাঝে নেই। এই 2024 সালে তিনি মারা যান। যাই হোক, সেই পীর সাহেব ফুপিকে একটি তাবিজ দেয় আর কিছু আমল শিখিয়ে দেয়, যেটা আমল করার জন্য, আর বলে আপনাদের মেয়ের বয়স যখন 20 বছর পূর্ণ হবে তারপর থেকে সে বিপদ মুক্ত বুঝবেন। আর এই তাবিজ সে হাতে পড়ার পর এই তাবিজ পরে যেতে পারে। আপনারা খেয়াল রাখবেন, আর তাবিজ পরে গেলে আমার কাছে নিয়ে আসতে হবে। একদিনের মধ্যে নিয়ে আসতে হবে, আর নয়তো সে মারা যাবে। এরপর কেটে যায় 4 বছর। এর ভিতর কোনো সমস্যা হয় নাই, কিন্তু 2022 সালের শেষের দিকে যখন ফুপির 20 বছর বয়স পূর্ণ হবে তার 1 সপ্তাহ আগে ঘটনা। যেদিন মূল ঘটনা ঘটেছিল সেই দিনটির কথা। সেই দিন সকালে ফুপির পরিবার একটি অনুষ্ঠানে যাবে, যে কোনো একটি অনুষ্ঠান হবে। যাই হোক, সেই দিন ফুপি তার মাকে বলে যে, মা, আমার হাতের তাবিজটা নেই। তখন ফুপির মা এতটা গুরুত্ব দেয় না, কারণ এত বছর কোনো সমস্যা হয় নাই, হয়তো ঠিক হয়ে গেছে। এই সময় ফুপি একটু অসুস্থ ছিল বলে কারণে ফুপি তার ফ্যামিলিকে বলে, তোমরা যাও, আমি একটু অসুস্থ, আমি যাব না। তখন সবাই ব্যস্ত না হয়ে বলে,
আচ্ছা ঠিক আছে। আর ফুপির মা বলে, বেশি ভালো না লাগলে পাশে তোর কাকার ঘরে যাস। এই বলে চলে গেল তারা। দিন যায় ঠিক মতো। এই সময় ফুপির মা একটু অস্বস্তি ফিল করতেছিল। তার মনে হচ্ছিল আজ কিছু হতে যাচ্ছে। এরপর ফুপির মা আগেই বাসায় চলে আসে। ফুপির মার ভাষ্য অনুযায়ী সে এসে দেখে ঘরে তালা মারা অবস্থায়। আর এই সময় ছিল বিকেল বেলা, মানে সন্ধ্যার আজানের আগ মুহূর্ত। তখন ফুপির মা মনে করে হয়তো তামান্না পাশের ঘরে গেছিল। তাই ফুপির মা পাশের ঘরে যায় আর তাদের জিজ্ঞাসা করে, তামান্না আসছিল? কিন্তু আহ, তারা বলে আসেনি। তারপর আশেপাশে সব স্থানে খুঁজে কিন্তু পাওয়া যাচ্ছিল না। এরপর অনেক খোঁজার পর ক্লান্ত হয়ে আবার তাদের বাসায় সামনে আসে। তখন সন্ধ্যার আজান হচ্ছিল। এই সময় ফুপির মা দেখে দরজার তালা খোলা। এরপর ফুপির মা ঘরে ঢুকে দেখে ঘরে কেউ নেই। তখন তার মনে হয় চোর আসছে, তাই সে সব জায়গায় খুঁজে। এরপর সে কিছুই দেখতে পায় না। তারপর তার মনে হয় দোতলায় হয়তো কিছু আছে। দোতলায় উঠবে এমন সময় দেখে তামান্না ফুপির লাশ ঝুলছিল, মানে সেই ফাঁসি অবস্থায় ঝুলছিল। এরপর ফুপির মা সেন্সলেস হয়ে যায়। পরে সবাই আসে আর এই অবস্থায় দেখে সবাই হতভম্ব হয়ে যায়। যাক, তারপর তাকে গোসল করানো হয়। এই সময় ঘরের ছোটরা ফুপির মোবাইল খুঁজে পায়, আর যেটা রেকর্ড অবস্থায় ছিল। তখন সবাই দেখে ফুপি হঠাৎ দাঁড়িয়ে যায়। সেই রেকর্ডটা, সেই মোবাইল তার মার কাছে নিয়ে যায় এবং তার মা দেখে সেটা রেকর্ড অবস্থায়। তখন তিনি রেকর্ডটা চালু করেন এবং সে দেখে ফুপি হঠাৎ দাঁড়িয়ে যায় এবং সে হাতে ধরি নিয়ে ফ্যানের সাথে বাজছিল। এরপর খাটের উপর বসে কোনো ধ্যানে বসছিল। এই সময় নাকি ফুপির সেই চোখটি লাল বর্ণের মতো ধারণ করা ছিল। ফুপির এই রূপ নাকি কেউ দেখে নাই আগে। এরপর শোনা যায় ফুপির মার ডাকের আওয়াজ। তখন সে একটি ভয়ঙ্কর হাসি দেয়। সে একদম ভবৎস চেহারা। এরপর হঠাৎ সে দাঁড়ায় আর চেয়ার এক হাতে নিয়ে জাগিয়ে খাটের উপর উঠায়। এরপর ফুপি চেয়ারের উপর উঠে তারপর গলায় দড়ি দেয়। এখনো সে গলায় ফাঁস দেয় নাই। যখন আজান দেয় তখন ওই চেয়ারে লাথি মেরে সরিয়ে দেয়। এরপর আর ফুপির মা ঠিক থাকতে পারে না, আবার সেন্সলেস হয়ে যায়। এরপর ফুপির মা অনেকদিন অসুস্থ ছিল। এই ছিল আমার ঘটনা। অনেকক্ষণ ধরে মোবাইলে টাইপ করছি, হাত ব্যথা হয়ে গেছে, আর কিছু কিছু জায়গায় ভুল থাকতে পারে, তাই মাফ করবেন। আমার কাছে আরো একটি স্টোরি আছে যেটা পরবর্তী সময় আমি পাঠাবো। ভালো থাকবেন মইনুল ভাই, এবং শ্রোতারা দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। আপনার স্টোরি পেয়ে আমি খুশি, আর দোয়া করি আপনি সুস্থ থাকেন আর আমাদের গল্প পাঠাবেন এই আশায় রইলাম। আর আপনাদের মনে হয় এখানে গল্প পাঠাবেন, তাহলে আমার পার্সোনাল ফেসবুক পেজ মইনুল ইসলাম আর ভূতেরাড্ডা.com নামে যে পেজ আছে সেখানে গিয়ে আমাকে শুধু ইনবক্স করবেন। আর আরো একভাবে পাঠাতে পারেন ইমেলের মাধ্যমে। আর সেই ইমেলটি হলো moinul013347935880@gmail.com। ওকে, আমরা এবার পরের স্টোরিতে চলে যাব। এই স্টোরিটাও আমাকে পেজের মাধ্যমে শেয়ার করেছে। এবার আমি পড়ে শোনাচ্ছি, দেখুন কেমন লাগে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি সাইদ, পাবনা জেলা থেকে বলছি। আমি পেশায় সরকারি কর্মজীবী। আপনার আগের স্টোরিগুলো অসম্ভব ভালো ছিল, তাই আমি মনে করি আপনাকে স্টোরিটা পাঠাবো। আর তাই লেখায় ভুল হলে মাফ করবেন। গল্পটা 2017 সালের দিকে আমার মামাতো বোনের সাথে ঘটা। আমার মামাতো বোন মাদ্রাসায় পড়তো আর সে কুরআনের হাফেজ ছিল। এবার মূল গল্পে চলে যাই। আমার মামাতো বোন হাফেজ হওয়ার পর সে বাসায় থেকে লেখাপড়া করত। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং অনেক ধার্মিক ছিল আর সাহসী ছিল। সে রোজ ফজরের পর 1 ঘন্টা করে কুরআন তেলাওয়াত করত। এটা তার
একটি ভালো দিক ছিল। মামাতো বোনের ধারাভাষ্য অনুযায়ী সে বলেছিল, আমি যখন হাফেজ হওয়ার পর বাসায় আসি তখন আমি ফজরের পর 1 ঘন্টা কুরআন পড়তাম। এই সময় আমি লক্ষ্য করিনি, কিন্তু একদিন আমি কুরআন তেলাওয়াতের সময় হঠাৎ দেখি জানালার বাইরে দেওয়ালের উপর খুব সুন্দর একটি সাপ, যেটা আমি জীবনে দেখি নাই। আমি সেই সাপ দেখে চিৎকার দিই। তখন আমার ঘরে বাবা মা ভাইয়া সবাই আসে। তারপর তারা জিজ্ঞাসা করলে আমি তাদের জানালার বাইরে সাপের কথা বলি। তখন তারা জানালার বাইরে দেখে কিন্তু কিছুই নেই। এরপর তারা মনের ভুল ভেবে চলে যায়। যাই হোক, আমিও ভাবি হয়তো মনের ভুল। আর এই শর্ত হলে তোমাকে একটি মসজিদ তৈরি করতে হবে, আর সেটি রাতে প্রথম প্রহর মানে 12টার পর থেকে ফজর আজানের আগেই শেষ করতে হবে। মসজিদ বানানো আর এই শর্ত মতো কাজ না পারলে তুমি ওকে ছেড়ে দিবে। তখন রাজি হয় জিন। এবার সে শুরু করে মসজিদ বানানোর কাজ। এক সময় দেখা যায় আজানের অনেক সময় বাকি আছে, কিন্তু মসজিদ বানানো প্রায় শেষের দিকে। তখন আব্বা আমাকে বাঁচানোর জন্য অন্য এক মসজিদে গিয়ে ফজরের আজান দিয়ে দেয়। এরপর জিনটি বলে, আমি পারি নাই শর্ত মতো মসজিদ বানাতে, আমি আর বিরক্ত করব না আপনাদের, আর কোনো জিন আপনাদের বংশের উপর কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে সে চলে গেল। এই ছিল আমার মামাতো বোনের সাথে ঘটা সত্য ঘটনা। ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আমরা প্রায় শেষের দিকে। বেশি কথা না বলে চলে যাই পরের স্টোরিতে। এটা ফেসবুক পেজে ইনবক্স করেছে আমাকে। সে যেভাবে বলছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি, দেখুন কেমন লাগে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি বর্তমানে
ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র। আমি যে ঘটনা বলবো সেটা আমার হাফেজ ভাইয়ের সাথে ঘটা। এবার মূল ঘটনায় বলি। বড় বড় মাদ্রাসায় সাধারণত ছাত্ররা ভাগ ভাগ অবস্থায় থাকে এবং সে সেখানেই পড়ালেখা করে আর ঘুমায়। এরকম পরীক্ষার সময় সেই ছাত্ররা পড়াশোনা ইয়াদ করত। এক সময় পড়তে পড়তে তারা যারা একসাথে পড়াশোনা করত গ্রুপে গ্রুপে, তারা 12 জন ছিল। আর তাদের ভিতর থেকে 7 জন চলে যায় ঘুমাতে এবং অন্য 5 জন ঠিক করে তারা সারা রাত পড়বে। তারা পড়তে পড়তে একসময় তাদের মধ্যে 3 জন ছাত্রের পেশাব ধরে, তাই তারা চলে যায়। তারা 3 জন যখন তাদের কাজ ছেড়ে আসে তখন দেখে তাদের পড়ার স্থলে ওই 2 জন ছাত্র নেই। অন্য 3 জন মনে করেন হয়তো চলে গেছে, কিন্তু তারা সেই জায়গায় দেখে দুটি সাপ। তারা এই সাপ দেখে লাঠি আনে আর তাদের মেরে ফেলে। আপনারা অনেকে জানেন যে বড় বড় মাদ্রাসায় জিন শিক্ষা গ্রহণ করে। যাই হোক, সেই সাপ দুটি জিন ছিল এবং তাদের বাবা মা সেই মাদ্রাসায় মুহতামিমকে নিকট বিচার দেয় যে আপনার ছাত্ররা আমার সন্তানদের মেরে ফেলেছে, আপনি এর বিচার করেন। এরপর তারা বলে আপনি আমাদের দুনিয়ায় গিয়ে বিচার করবেন। এরপর সেই মুহতামিম আর 3 জন ছাত্রদের নিয়ে যায় জিনেরা। সেই মুহতামিম যখন তাদের দুনিয়ায় উপস্থিত হয় তখন তাকে সবাই সম্মান করে, যেহেতু সে একজন সম্মানিত ব্যক্তি। এরপর বিচার কার্য শুরু হয়। সেই মারা যাওয়া জিনের পিতামাতা এসে বলে, হে আদম সন্তান, আপনার এই ছাত্ররা আমার সন্তানদের মেরে ফেলেছে, আপনি এর যথাযথ বিচার করেন। এই সময় অনেক জিনেরা বলে, থাক, এরা আদম সন্তান, তাই ভুল করেছে। আবার অন্যরা বলে, না না, তাদের মাপ নেই। এরকম চলতেছিল। এর আছাড় মারে। আমি তখন অনেক রাগ হই। তখন তাকে আমি কিছু বলতে যাব, সে দৌড় দিয়ে
রুমের বাইরে চলে যায়। আমি তাকে ডাকতে ডাকতে আমি মার কাছে চলে যাই এবং মার কাছে এসে দেখি সে সেখানে বসে আমার মাকে সাহায্য করছে। আমি বলি, মনে মনে ভাবি, কি সাধু, আমার মোবাইলটা আছাড় মেরে সে এখানে সাধু সেজে বসে আছে। আমি তখন তার কান ধরে বলি, আমার মোবাইলটাকে কেন আছাড় মারছিস? তখন সে কাঁদতে কাঁদতে বলে, আপু, আমি তো আছাড় মারিনি, আমি তো এখানে আম্মুকে সাহায্য করছিলাম এতক্ষণ। তখন আম্মু বলে, হ্যাঁ, ও ঠিকই আমাকে সাহায্য করছিল, ও তো ওখানে যায়নি। তখন আমি ভাবতে থাকি, তাহলে আমার রুমে কে ছিল আর কে আমার মোবাইলটাকে আছাড় মারছিল? এই ছিল আমার সাথে ঘটা। এবং আমার বাবার সাথেও একটি ঘটনা ঘটে। সে সিগারেট ধূমপান পান করত, যার কারণে সে রাত 12টায় 1টার দিকে সে ছাদে চলে যেত কিংবা ব্যালকনিতে দাঁড়িয়ে সে সিগারেট খাইত। এমন একদিনে সে ব্যালকনিতে এসে ধূমপান করছিল। হঠাৎ সে দেখে আমাকে, আমি রাস্তায় দাঁড়িয়ে এদিক থেকে ওদিক হেঁটে যাচ্ছি এবং ওদিক থেকে এদিক হাঁটছি। তখন সে ব্যালকনিতে বসে আমাকে ডাক দেয়, এই, তুই ওখানে কি করছিস এত রাতে? তখন আম্মু পিছন থেকে বলে, কি হয়েছে, এত রাতে কার সাথে কথা বলছো? তখন আব্বু বলে, ওই তো আমাদের মেয়ে, সে এখানে কি করছে এবং সে ওখানে হাঁটছে। তখন আম্মু বলে, কই, আমি তো যখন ওর রুমের সামনে থেকে গেছি দেখি ও পড়ছে সেখানে। তখন আব্বু বলে, কি বলছো, তাহলে ওখানে কি? তখন আব্বু দেখে রাস্তায় কেউই নেই। তখন আব্বু আমার রুমে এসে বলে, তুই কি একটু আগে বাইরে গিয়েছিস? তখন আমি বলি, কই না তো, আমি তো বাইরে যাইনি। তো এই ছিল আমার বাবার সাথে ঘটা। এবং আমার ছোট ভাইয়ের সাথে একটি ঘটনা ঘটে, যেটা সে যে সময় গোসল করছিল বাথরুমে, তখন সে আমাকে ডাকছিল এবং বলছিল, আপু, সাবানটা দিয়ে যা। আমি বলি, আসছি রে। তখন যখন আমি এসে সাবানটা দিই, তখন বলে, আপু, একটু আগেই তো তুই আমাকে সাবান দিয়ে গেছিস, তা এখন আবার দিচ্ছিস কেন? আমি বলি, কই, আমি তো সাবান দিই নেই, এই তো হপাই আমি সাবানটা দিলাম তোকে। তারপর সে বলে, না আপু, একটু আগেই তুই সাবান দিয়েছিস, আবার এখন দিচ্ছিস কেন? তখন আমি হঠাৎ ভয় পাওয়া শুরু করি, কারণ কি বলছে সে, আমি তো এই প্রথমেই তাকে সাবানটা দিচ্ছিলাম। এরকম বিভিন্ন ঘটনা ঘটে। আমরা রিয়েলাইজ করতে পারি আমাদের বাসায় হয়তোবা কোনো প্যারানর্মাল ঘটনা ঘটতে আছে। আমরা একজন ইমামের শরণাপন্ন হই। সে ইমাম আমাদের ঘরে এসে আমাদের বাসাটাকে পরীক্ষা করে এবং সে বলে, এখানে কোনো একটি জিনের বাসস্থান আছে। তো সে আমাদের ঘরটাকে পাল্টাতে বলে এবং আমরা সেই বাড়িটা পাল্টাই এবং নতুন ভাষায় চলে আসি। এই ছিল আমাদের পরিবারের সাথে ঘটনা। ছোট্ট আকারে আমি বলছি, আমার হয়তোবা তো আমার স্টোরি গুছিয়ে লিখতে একটু ভুল হয়েছে, আপনারও পড়তে অসুবিধা হচ্ছে এবং শ্রোতারাও আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তাই আমাকে মাফ করবেন। এবং এটা ছিল আমার প্রথম স্টোরি শেয়ার করা। আমার আরো একটি স্টোরি আছে, যেটা গ্রামের বাড়িতে, সেটাও আমি পরবর্তীতে শেয়ার করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
কবরস্থানের কাছে চলে আসি তখনই অনেক বাতাস শুরু হয়। আশেপাশের গাছ এদিক ওদিক শুরু করে, কিন্তু এর কিছুক্ষণ আগেই নর্মাল ছিল। এরকম হচ্ছিল তখনই আমি খেয়াল করি দূরে একজন আমাদের দিকে আসছে। যখন অনেক কাছে চলে আসলো তখন দেখি আমাদের দুঃসম্পর্কের একজন কাকা। তখন কাকাকে সব খুলে বলি। সে আমাদের ধমক দেয়, তারপর আমাদের বাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। বাড়ির কাছাকাছি আসতেই সে বলে, তোরা এখন যা। তারপর আমরা চলে আসলাম। এরপর 4 দিন পর আমার সাথে তার দেখা হয়। তাকে ধন্যবাদ জানাই। তখন সে অবাক করার মতো কথা বলে, আমি তাকে ধন্যবাদ কেন জানাচ্ছি সেটা বলে। তখন আমি বলি, কেন সেদিন রাতে আমাদের পুরনো কবরস্থানের রাস্তা থেকে আমাদের এগিয়ে দেওয়ার জন্য। এরপর কাকা আরো অবাক করার মতো কথা বলে, সে নাকি 10 দিন আগে ঢাকা গিয়েছিল কোনো এক কাজে, আর আজ এসেছে। আর সে বলে, পাগল হয়েছিস? আমার এত সাহস হয়েছে নাকি সেই রাতে ওই পুরনো রাস্তায় যাব? দিনেও আমি ওই রাস্তার পথ ধরি না, আর রাত তো দূরের কথা। এই কথা শোনার পর আমার মাথায় বাজ ভেঙে পড়লো। তাহলে সেদিন কে ছিল এবং আমাদের সাহায্য করেছিল কে? আমি তার প্রতি কৃতজ্ঞ থাকবো। এই ছিল আমার সাথে ঘটনা। হয়তো আমি গুছিয়ে লিখতে পারি নাই, তাই প্লিজ আমার ভুলগুলা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। এই স্টোরির মাধ্যমে আমাদের এই এপিসোড শেষ হচ্ছে। তবে সেই শেষ নয়। আবার সামনের সপ্তাহে অন্য অনেক স্টোরি নিয়ে সোমবার রাত 10টায় ফিরে আসব। আর শ্রোতারা প্লিজ কমেন্টে আপনাদের মতামত জানাবেন কেমন লাগছে এই স্টোরিগুলো। আর এদের মতো স্টোরি পাঠাতে আমার ফেসবুক পেজে গিয়ে মইনুল ইসলাম কিংবা আমার ভূতেরাড্ডা.com নামে যে পেজ আছে সেখানে গিয়ে শুধু ইনবক্স করবেন আমাকে। আরো একটি মাধ্যম হলো যেটা ইমেইলের মাধ্যমে এখানে এসে আসে। ইমেইলটি হলো moinul0133479358 @gmail.com। এখানে এসে আপনাদের নাম, ঠিকানা এবং ফোন নম্বর লিখে আপনাদের সাথে ঘটা সব রহস্যময় এবং ভৌতিক ঘটনা লিখে আমাদের পাঠাবেন। আপনারা যত স্টোরি পাঠাবেন ততই আমরা আরো ভালো ভালো স্টোরি উপস্থাপন করতে পারবো। আমি চাই আপনারা আমাদের অনেক স্টোরি পাঠান এবং আমরাও স্টোরিগুলো শুনি এবং আপনাদের শোনাই। সর্বশেষ বলবো, ভালো লাগলে একটি লাইক করে দিন এবং পরবর্তী এরকম আরো স্টোরি শুনতে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী এপিসোডের জন্য আপনারা আমন্ত্রিত। আসসালামু আলাইকুম।